সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। বাবার সাথে মেয়েটিকে পাঠিয়ে দিলে ভালো হবে। আমজাদ চৌধুরীর মুখে এমন কথা শুনে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে সালেহা চৌধুরী প্রশ্ন করেন, কেন? দেখে বুঝতেছো না কেমন পরিবারের লোকেরা? কেমন? মধ্যবিত্ত। তাতে সমস্যাটা কি? সালিয়া, আমার সাথে কোন দিকে মিল তাদের? তারাও মানুষ, আমরাও মানুষ। বোঝার চেষ্টা করো সালেহা, সানিয়া আদির জন্য ঠিক আছে। সেটা আদিকেই বুঝতে দাও না তুমি। আমরা বুঝালে? দেখো, আমাকে একদম হাবিজাবি বোঝাতে আসবে না। মেহেরিকা হলো আদির বউ, এখন প্রেমিকা নয়। তাই আর ঝামেলা না করে তুমিও মেনে নাও, আর মেহেরিকার বাবাকেও মানতে বলো। স্ত্রীর যুক্তির সাথে না পেরে আমজাদ চৌধুরী হতাশ কণ্ঠে বললেন, কেন যে কথাগুলো বলতে গিয়েছিলাম এত আদিক্ষেতা দেখে সহ্য না হয়ে বলে ফেলেছি। বলেছি তাও আদি সব শুনে নিয়েছে। উফ, আদির চোখে খারাপ হয়ে গেলাম। একটু হুঁশ নিয়ে কথা বলা উচিত ছিল, কিন্তু আমিও কি করব? যা প্ল্যান করেছি সবই চপাট হয়ে যাচ্ছে। তাই মেজাজ কি ঠিক থাকে? নিজের মনে কথাগুলো বলে পায়চারি করতে থাকে সানিয়া। হঠাৎ তার ফোন বেজে উঠলে হাতে নিয়ে দেখলো তার বাবার কল। হ্যালো আব্বু। মামুনি কেমন আছিস? আছি ভালো, তোমরা? ভালো, আমরাও খুব তাড়াতাড়ি চলে আসবো। তোর জন্য কিছু লাগবে? না। মন খারাপ? না আব্বু, আমি রাখি এখন। আচ্ছা। বাবার কথা শুনে সানিয়ার মুখে যেন পৃথিবীর সব অন্ধকার এসে ভর করেছে। তার বাবা মাও চলে আসবে খুব তাড়াতাড়ি, তবে কি আর কিছুই করার নেই? কিছুক্ষণ আদির দিকে তাকিয়ে কাশিম আহমেদ বললেন, মেয়েটা মা মরা আমার নতুন মা এনেছিল, কিন্তু সে মা হয়ে উঠতে পারেনি। বড় দুঃখী মেয়ে। তোমার কাছে যদি সে একটুখানি সুখ পায়, আমার চেয়ে খুশি আর কেউ হবে না। মেহেরিকার দায়িত্ব তোমাকে তুলে দিয়ে নিশ্চিতে থাকবো। কাশিম আহমেদের মুখে এমন কথা শুনে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল আদি। তাকে মাথা ঝুঁকে পায়ে হাত দিয়ে সালাম করতে অবাক হয়ে যান কাশিম আহমেদ। মৃদু হেসে কাশিম আহমেদের উদ্দেশ্যে আদি বলল, আমি আপনাকে নিরাশ করব না। পেছন থেকে এক গাল হেসে সালেহা চৌধুরী বললেন, আমরা আসার আগে সব ঠিকঠাক করে ফেলেছে আমার গুণধর ছেলে। যাক, কষ্ট কমিয়ে দিল আমাদের। দেখি ভাই সাহেব, এবার বসুন, মিষ্টি মুখ করুন। জি। ঘড়িতে সময় সন্ধ্যা 7টা। মেহেরিকা দাঁড়িয়ে আছে বারান্দায়। বাবার বোনকে এতদিন পর দেখে ইচ্ছে করছিল তাদের সাথে সময় কাটানোর জন্য, কিন্তু তার বাবা তাকে বাসায় নিয়ে যেতে নারাজ। কিন্তু কেন? রাজীবের ভয়ে নাকি সমাজের ভয়ে? আচ্ছা, মুনিয়া কি যেন বলেছিল রাজীব তার খোঁজ করছে। রাজীব যদি তার ভুল বুঝতে পারে, সে কি তাকে ক্ষমা করে দিবে? না। কি করে রাজীব তাকে ভুল না বুঝে থাকবে? এখন এই বাড়ির বউ বলে জানে সবাই। যেদিন সবাই জানতে পারবে, কি হবে সেদিন? এতগুলো মানুষকে ঠকানোটা কি ঠিক হচ্ছে? আপন মনে এসব ভেবে মেহেরিকার চোখ বেয়ে পড়ছে অশ্রু ধারায়। ভেতর আসো। আদি ডাকে চোখ মুছে বারান্দা থেকে রুমে আসলো মেহেরিকা। প্রশ্নসূচক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, বাবা আর মুনিয়া বের হওয়ার পরেই তুমি বের হয়েছো সেই বিকেলে। এতক্ষণ কোথায় ছিলে? তোমার জন্য মোবাইল ফোন আনতে গিয়েছিলাম। মোবাইল? আদি প্যাকেট থেকে একটা ফোন বের করে মেহেরিকার দিকে এগিয়ে দিয়ে বলল, মোবাইল। এখন তোমার বাড়ির লোকের সাথে কথা বলতে পারবে। আমার সাথে পারবে যখন আমি অফিস থাকবো, না মনে কোনো দরকার হলে করবে আর কি। তারপর গান শুনতে পারবে, সেলফি তুলতে পারবে, মোট কথা গুতুগুতি করে সময় কাটাতে পারবে। মেহেরিকা মোবাইলটা হাতে নিয়ে বলল, ধন্যবাদ। আমি সব ঠিকঠাক করে দিয়েছি। নতুন সিমও আছে। বাসায় ফোন নাম্বার মনে আছে? গুড। তাহলে প্রথম কলটা বাসায় দাও। আর হ্যাঁ, আমার নাম্বারটা আমি সেভ করে দিয়েছি, আদিয়াত দিয়ে। মেহেরিকা মোবাইল হাতে নিয়ে প্রথম ফোনটা দেয় আদিয়াতের নাম্বারে। আদির ফোন বেজে উঠলে পকেট থেকে বের করে দেখতে পায় মেহেরিকার নাম্বার। আগে সে সেভ করে রেখেছিল। এখান থেকে এখন কল দেওয়ার মানে কি বুঝতে না পেরে প্রশ্নসূচক দৃষ্টিতে মেহেরিকার দিকে তাকাতেই সে ইশারায় বলে ফোনটা রিসিভ করার জন্য। আদি ফোন রিসিভ করতে মেহেরিকা বলে উঠল, প্রথম কলটা তোমাকে দেওয়া উচিত নয় কি, যেহেতু ফোনটা তুমি উপহার দিয়েছো? মৃদু হেসে আদি বলল। হুম। মেহেরিকা বাবার নাম্বারটা ডায়াল করে এগিয়ে যায় বারান্দার দিকে। হ্যালো, কে? আমি বাবা। মেহেরিকা মা, তুই? অনেক বেশি মনে পড়ছিল তোর কথা। এটা আমার ফোন নাম্বার। এখন থেকে যখনই ইচ্ছা হবে আমায় ফোন দিয়ে কথা বলে নিবে। মা, আজ থেকে গেলে কি হতো বাবা? মেয়ে শ্বশুরবাড়ি থাকতেই নেই রে মা। আমার তো কিছু নিয়েও গেলাম না, খালি হাতে গিয়ে নাস্তার সাথে দুপুরে ভাতটাও খেতে হলো। তো শ্বশুরের জন্য আসতে পারিনি। বড় ভালো মানুষ বাবা তিনি।
এবারে সকলেই অনেক বেশি ভালো। আমার ননদ দেখেছো, সেও খুব ভালো। কলেজ থেকে এসেছিল বলে হয়রান ছিল, না হলে সে কথার ফুলঝুরি খুলে বসতো। মেহেরিকার কথা শুনতে পাচ্ছে আদি। কত তাড়াতাড়ি সবার সাথে মিশে গিয়েছে সে, ঠিক যেন সত্যিকারের বউ এই বাড়ির। তবে আজ মেহেরকে নতুনভাবে আবিষ্কার করেছে আদি। মেহেরের মুখে কখনো বলতে শুনিনি তার মা নেই আর সৎ মায়ের কথা, আর এখন তার বাবাকেও বলে যাচ্ছে এ বাড়ির সকলে অনেক ভালো। এত ভালো কেন মেয়েটা? একটা মেয়ের মাঝে এতগুলো গুণ কিভাবে বিদ্যমান থাকে আদি বুঝতে পারছে না। রাত 11:15। রান্নাঘরে কাজ শেষ করে নিজের রুমে গিয়ে চমকে যায় মিলি। বিছানায় ফুলের পাপড়ি ছিটানো, বিছানার পাশে ছোট্ট টেবিলটার উপর অনেকগুলো রজনীগন্ধা ফুল রাখা, মেঝেতে হরেক রকমের বেলুন, আর যেটির উপর চোখ যায় তা হলো সোফার উপর রাখা একটি শাড়ি। মিলি এগিয়ে গিয়ে দেখতে পায় শাড়িটার উপর একটা চিরকুট, তাতে লেখা 10 মিনিট সময় দিচ্ছি, শাড়িটা পরে তৈরি হয়ে নাও। অনেকদিন পর আজ আমার বউকে একটু অন্যভাবে দেখতে চাই। আরিফ করেছে এসব? আরিফ? নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না মিলি। আজকে তাদের বিবাহ বার্ষিকী নাকি তার জন্মদিন? না না, আজ তো কিছুই না। তবে কেন? এই রে, 10 মিনিট সময় দিয়েছে। এত ভেবে ভেবে সময় নষ্ট করে লাভ নেই। মুনিয়ার কাছে থাকা মেহেরিকার ফোনটা বেজে উঠল। সবে মাত্র চোখটা লেগে এসেছিল মুনিয়ার, আর এক্ষুনি ফোন। এক রাশ বিরক্তি নিয়ে সে ফোন রিসিভ করে বলল, হ্যালো, কে? নাম্বারটাও কি ডিলিট করে দিয়েছো? যাক, আমি রাজীব। ডিলিট করিনি, ঘুমোচ্ছিলাম এতদিন পর শান্তিতে, তাই তো কিছু দেখতে ইচ্ছে করেনি। এতদিন পর শান্তিতে ঘুমানোর কারণ কি? মেহেরের কোনো খোঁজ পেয়েছো? রাজীবের মুখে কথাটা শুনে ঘুম পালিয়ে যায় মুনিয়ার। তার বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছে রাজীব যেন মেহেরিকার কোনো খবর না পায়। আমতা আমতা করে বলল। মুনিয়ার কণ্ঠ শুনে রাজীব হেসে বলল, মিথ্যে খুব একটা বলতে জানো না। এবার মুনিয়া একটু গম্ভীর গলায় বলল, কে বলেছে আপনাকে আমি মিথ্যে বলছি? মোটেও মিথ্যে বলছি না আমি। এখন আর গলা গম্ভীর করে লাভ নেই। আমার মেহের কোথায় সেটা বলো। বললাম তো আমি জানি না। যখন তখন ফোন করে আমায় একদম বিরক্ত করবেন না। কথাটি বলেই ফোনের লাইন কেটে দিল মুনিয়া। এদিকে রাজীব বুঝতে পারে মুনিয়া মিথ্যা বলছে। মুনিয়া ঠিকই জেনেছে মেহেরের খবর, তবে তাকে বলতে সমস্যা কোথায়? সে তো আপন করে নিতেই চাইছে মেহেরকে। না, কোথাও একটা গোলমাল নিশ্চয়ই আছে। তুমি বলবা না কোথায় গেছিলা আজ তোমরা? রেশমা আহমেদের মুখেই প্রশ্নটা শুনে কাশিম আহমেদ বললেন, সব তোমার জানতে হবে না। আমি তোমার বউ, জানতে হবে। আমি বলতে বাধ্য নই। ও ঠিক আছে, বলিও না। তোমার আদরের ছোট মেয়ের গায়ে যখন আগুনের ছেঁকা দিব, গড় গড় করে সব কথা বলে দিবে সে। এই কথাটি শুনে কাশিম আহমেদের মেজাজ বিগড়ে যায়। আচমকা শোয়া থেকে সামান্য উঠে সে রেশমা আহমেদের গলা টিপে ধরেন। এদিকে রেশমা আহমেদ ছটফট করতে থাকেন। সেদিকে লক্ষ্য না দিয়ে কাশিম আহমেদ বলেন, তোর মুখে যেন আমি আবার মেয়েদের নামও না শুনি। অনেক করেছিস তুই, অনেক আগেই তোকে মেরে ফেলা উচিত ছিল আমার। শুধরাবি করে অনেক দেখছি। আর না, এক মেয়েকে বাড়ি ছাড়া করে তোর শান্তি হয়নি। আর একবার আমার মেয়েদের উপর খারাপ নজর দিয়ে তাকালো, তোর চোখ আমি উপড়ে ফেলবো। এক পর্যায়ে নিঃশ্বাস বড় হয়ে আসে রেশমা আহমেদের। তা দেখে কাশিম আহমেদ তাকে ছেড়ে দিয়ে হন করে এগোতে থাকে ছেলের রুমের দিকে। আজ রাতটা ওখানেই কাটাতে হবে তার। ওয়াশরুম থেকে বের হয়ে মিলি দেখতে পায় আরিফ দাঁড়িয়ে রয়েছে বিছানার পাশে। মিলি তার দিকে এগিয়ে যেতে আরিফ বলে ওঠে, সময় দিয়েছিলাম 10 মিনিট, আরো 5 মিনিট দেরি করেছো তুমি। তো আমার 5টা মিনিট ক্ষতি করে দিলে। জানো জীবনে 1 মিনিটের কত দাম? কিন্তু তোমার কি ক্ষতি করলাম এটা জানি না। এই যে আরো 5 মিনিট আগে আসলে 5 মিনিট আগেই রোমান্স শুরু করতে পারতাম। আরিফের মুখে কথাটা শুনে মিলি এক পা পেছনে ফেলতেই আরিফ তার হাত ধরে টেনে নিজের বুকের মাঝে তাকে আবদ্ধ করে ফেলে। এতদিন যা করেছি আমি অন্যায় করেছি তোমার সাথে, যা আমার একদম উচিত হয়নি। আমাকে ক্ষমা করা যায় না মিলি? বড় আবেশে চোখ জোড়া বন্ধ করে মিলি জবাব দিল, এবার বলো তোমার কি চাই? অনেকদিন কিছু দেইনি তোমায়, তুমিও কিছু খুঁজো না। আরিফের বুক থেকে মাথা উঠিয়ে মিলি বলল, আমরা তো কিচ্ছু চাই না, তবে এই চৌধুরী বাড়িটা চায়। অবাক চোখে তার দিকে তাকিয়ে আরিফ প্রশ্ন করে, কি চাই? ছোট ছোট বাবুরা পুরো বাড়িটা মাতিয়ে রাখুক। মিলির কথা শুনে দুষ্টু একটা হাসি দিয়ে তার কোমর চেপে আরিফ বলল, তবে আসো মিশে যাই দুজনে। মেহেরিকাকে নিয়ে লেখা কবিতাটা নিয়ে ভাবছে আদি। কবিতাটা মেহেরিকাকে দেখালে এসে কি রেগে যাবে? যেতেই পারে।
কিন্তু আদি তো তাকে সত্যিই ভালোবেসে ফেলেছে। এটা কি সে মেহেরকে বোঝাতে সক্ষম হবে বা মেহের কি বুঝবে? হঠাৎ রুমের আলো জ্বলে উঠলে চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসে আদি। মেহেরিকা তার দিকে এগিয়ে এসে বলল, এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। আমি একটু তোমার পাশে বসবো। আদি শোয়া থেকে বসে মেহেরিকার উদ্দেশ্যে বলল, বসো। মেহেরিকা বসতে বসতে বলল, তোমার কি মনে হচ্ছে না আমরা সবাইকে ঠকাচ্ছি? হুম। যেদিন আমাদের বাসার সবাই এসব জানতে পারবে সেদিন কি হবে? ফেলে দিবে না তারা কেউ আমাদের? তা জানি, কিন্তু আমি অনেক ভেবেছি আমার পক্ষে আর মিথ্যা নাটক করা সম্ভব নয়। হ্যাঁ, আমি চলে যেতে চাই। মেহেরিকার মুখে চলে যাওয়ার কথা শুনে আদির বুকটা ধুপ করে উঠল। সে কিছুতে যেতে দিতে পারে না তার মেহেরকে। ভালোবেসে আগলে রাখতে চায় তাকে, কিন্তু কিভাবে তাকে জানাবে তার মনের কথা? এসব শুনে যদি আরো বিগড়ে যায় সে, না, অন্য ব্যবস্থা করতে হবে আপাতত। কি হলো? মেহেরিকার হালকা ডাকে কেশে ওঠে আদি, বলল, আমাদের মাঝে একটা ডিল হয়েছিল। মাঝপথে এইভাবে আমাকে বিপদে ফেলে তুমি যেতে পারো না। দেখছই তো, সানিয়া এখন আমাদের বাসায় বড় রয়েছে। এর মধ্যে যদি তুমিও চলে যাও, তাকে আমার গলায় সবাই মেরে ঝোলাবে। মেয়েটা তোমাকে ভালোবাসে বলেই পাগলামি করছে। এটাকে ভালোবাসা বলে না মেহের, জেদ বলে, জেদ। সত্যি যদি সে আমাকে ভালোবাসতো, আমাকে সুখে থাকতে দিয়ে চলে যেত সে। এভাবে বেহের মতো পড়ে থাকতো না। তার সাথে আমি খুশি থাকবো না জেনেও। কিন্তু কোনো কিন্তু না। যতদিন না আমি সানিয়ার কাছ থেকে পুরোপুরিভাবে মুক্তি পাচ্ছি, তুমি কোথাও যেতে পারো না। কথার খেলাপ তুমি করতে পারো না মেহের। আর যদি প্রমাণ হয় সানিয়া তোমাকে সত্যি ভালোবাসে, তোমার জন্য নিজেকে পরিবর্তন করছে? ছোট একটা নিঃশ্বাস ফেলে আদি বলল, সেদিন আমি ওকে মেনে নেব। সকাল 8টা। অফিসে যাওয়ার সময় মেহেরিকাকে দেখতে না পেয়ে আদি নিজের রুমে যায় মেহেরিকার খোঁজে। রুমের ভেতর প্রবেশ করতেই বাথরুম থেকে মেহেরিকার বমি করার শব্দ শুনতে পায় সে। তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে বাথরুমের দরজায় কড়া নাড়তে নাড়তে বলল আদি, মেহের, এই মেহের, ঠিক আছো তুমি? কোনো সাড়া না পেয়ে কিছুক্ষণ নীরব থেকে আবার আদি বলল, মেহের, দরজা খোলো। মেহেরিকার মাথাটা ঝিমঝিম করছে, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে সে। কোনো মতে নিজেকে সামলিয়ে বাথরুমের দরজা খুলতে সেখানেই ঢুকে পড়ে আদি। তুমি এভাবে ঢুকে পড়লে কেন? বাইরে যাও, আমি বাথরুমের মেঝে থেকে বমিগুলো পরিষ্কার করে আসছি। আমি করে দিচ্ছি, তুমি যাও। আরে না, তুমি কেন? এই আর এমন কি মেহের, পানি ঢেলে দিলেই হয়ে যাবে, যাও তো। মেহেরিকা বের হয়ে এসে বিছানার উপরে হেলান দিয়ে বসলো। কাল রাতে পরিবার রাজীব সবাইকে নিয়ে ভাবতে ভাবে একটুও ঘুম হয়নি তার, তাই এখন শরীরটা আরো খারাপ লাগছে। আদি ওয়াশরুম থেকে বের হয়ে বলল, আজ অফিসে যাব না, ভাইয়াকে বলে আসি। কেন? ডাক্তার কাছে যাব তোমাকে নিয়ে। শান্ত গলায় মেহেরিকা বলল, কালও চলে এসেছো তুমি অফিস থেকে, এরকম করলে বাবা রাগ করবেন। তাছাড়া আরিফ ভাইয়াও কাজের চাপ থেকে বের হতে পারবেন না। কিন্তু কোনো কিন্তু না, আমার কিচ্ছু হয়নি। কাল রাতে ঘুম কম হয়েছে বলেই একটু খারাপ লাগছে। এরকম শরীর খারাপ ঘুম না হলেই হয় আমার। আগে হতো? হুম। ঘুম হয়নি কেন? দেরি হচ্ছে তোমার। আচ্ছা, যাচ্ছে। তবে আজ রাতে আমার সাথে ডাক্তার কাছে যেতে হবে। আদি বের হতে মেহেরিকা ফোন হাতে নিয়ে ডায়াল করে তার নিজের ফেলে আসা সেই নাম্বারে। কাল রাতেই জেনেছে ওটা এখন মুনিয়ার কাছেই থাকে। হ্যালো মনু। আপুই, তুই এত সকালে? আমার মোবাইল থেকে আনিকার নাম্বারটা নিয়ে দে। আনিয়ার বফের বন্ধু হলো রাজীব। আপু কি কোনোভাবে রাজীব ভাইয়ার সাথে যোগাযোগ করতে চাইছে? কি হলো মনু? মেহেরিকার ডাকে চিন্তার জগৎ থেকে বের হয়ে মুনিয়া বলল, আপু তুই কি রাজীব? আমি আনিকার সাথে কথা বলতে চাই, আর আনিকাকে নিষেধ করলে কখনো সে আমার কথা রাজীবকে জানাবে না। তুই নাম্বারটা নিয়ে আমায় সেন্ড কর। ঠিক আছে। কি ব্যাপার পিকু, তোমার খোঁজ পাওয়া যাচ্ছে না আজকাল? বিয়ের ভয়ে চুপ হয়ে আছো নাকি? দিবার কথায় হালকা কেশে পিকু বলল, কি যে বলো না বেবি, তুমি কাজের চাপে আছি একটু। আমার বাসায় কবে প্রস্তাব নিয়ে আসবে বলো? খুব তাড়াতাড়ি আসবে, একটু কাজের চাপটা কমুক কেমন? গাল ফুলেছ? না। ঠিক তো? এই তো ভালো বেবিটা আমার। আচ্ছা আমি ব্যস্ত আছি, এখন রাখি ফোনটা। ঠিক আছে। মুনিয়া আনিকার নাম্বার সেন্ড করতেই মেহেরিকা ডায়াল করে সে নাম্বারে। কিছুক্ষণ রিং হওয়ার পর অপাশ থেকে রিসিভ করে বলল, হ্যালো, কে? আনিকা। এতদিন পরেও এই কণ্ঠটা চিনতে ভুল করেনি আনিকা।
খুশিতে বলে উঠল সে। মেহেরিকা তুই চিনতে পেরেছিস তাহলে? কেন চিনবো না? কোথায় আছিস তুই? কেমন আছিস? আর এতদিন যোগাযোগ কেন করিসনি? আর তোর বাবা জানে তোর কথা? আস্তে আস্তে এত প্রশ্ন একসাথে করলে উত্তর কোনটা দিব? সবগুলোর দে হারামি। আচ্ছা শোন, ভালো আছি আমি। চৌধুরী বাড়িতে আছি ফাতেহা ঘোনার। বাবা কাল জেনেছে আমার কথা। ওখানে কি করে? এই বাড়ির ছোট ছেলের বউ হয়ে। মানে? সে অনেক কথা রে। তোর কাছে একটা অনুরোধ, রাজীব যেন আমার খবর জানতে না পারে। এবার বল তোর কি খবর? রায়হান ভাইয়া কেমন আছে? ভালো আছে। 2 দিন পরে আমাদের বিয়ে। তোর কথা বড্ড মনে পড়ছিল। কি বলিস? তোদের বিয়ে? আমি তোর শ্বশুর বাড়ি যেতে পারবো? সকলকে দাওয়াত দিব, তোর বরকে দেখবো আর তোর কাহিনী শুনবো। কেন আসতে পারবি না? আসিস। তাহলে আজ বিকেলেই আসবো। বিয়ের তো আর দেরি নেই। সমস্যা হবে না তোর? ধ্যাত, কিসের সমস্যা? বিয়েতে যেতে পারি কিনা জানি না, কিন্তু তুই আয়, অনেক কথা আছে তোর সাথে। তাহলে এখন রাখি, বিকেলে দেখা হবে। আচ্ছা। ফোন রেখে লম্বা একটা দম ফেলে মেহেরিকা। রায়হান আর আনিকার বিয়ে হবে, তাদের প্রেম সফলতা পেতে চলেছে। কিন্তু তার আর রাজীবের বিয়েটা হতে হতেই ভেঙে গেল। এমন একটা দিন চলে এসেছে সে তার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে যেতে পারবে না, তাও রাজীবের জন্য। এসব ভেবে মেহেরিকার চোখের কোণায় চলে আসে বিন্দু বিন্দু অশ্রুকণা। কোথায় যাচ্ছিস তুই? বাইরে বের হওয়ার সময় মায়ের ডাকে দাঁড়িয়ে পড়ল রাজীব। গম্ভীর মুখে জবাব দিল, আমি কি ছোট আছি আম্মা? সব কেন তোমায় বলে করতে হবে? আজ শক্তির মা বাবা আসবে, বাড়ির বাইরে যাস না। ওনারা আসুক, তাতে আমার কি? তুই ওদের মেয়ের জামাই হবি, তোর কিছু না। তাছাড়া তারা আসবে তোর আর শক্তির বিয়ের দিন তারিখ ঠিক করতে। মায়ের মুখে সুপ্তির কথা, তার বিয়ের কথা শুনে মাথাটা বিগড়ে গেল রাজীবের। চেঁচিয়ে বলে উঠল সে, আমি সুপ্তিকে বিয়ে করব না, তোমায় বলেছিলাম। তুমি আবার তোমার ভাইকেও আসতে বলেছো। এত কাবলিগিরি করতে কে বলেছে তোমাকে? রাজীব। কি রাজীব? তুমি জানো না আমি মেহেরকে ভালোবাসি? জানো না? বলো। তাহলে? কিন্তু মাকে থামিয়ে রাজীব শান্ত কণ্ঠে বলল, আমি মেহেরদের বাসায় যাচ্ছি। ওর খবর পাওয়া গেছে, আমার মন বলছে, কিন্তু তারা আমায় কিছু বলছে না। তবে আমিও হাল ছাড়বো না। ছ্যাঁচড়ার মতো লেগে থাকবি? তাই থাকবো। আর কথা না বাড়িয়ে রাজীব হন হন করে বেরিয়ে যায় বাড়ির বাইরে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে পেছনে ফিরে কনসুভাগ দেখতে পান সুপ্তি দাঁড়িয়ে রয়েছে হতভম্ব হয়ে। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সুপ্তি, আসলে রাজীব। থাক ফুপু, আমি সবটা শুনেছি। মা বাবারা রওনা হয়নি এখনো। এখানে এসে সব দেখলে কষ্ট পাবে তারা। আমি বরং তাদের নিষেধ করিয়ে আসতে। কথাটি বলে সুপ্তি ধীরে ধীরে এগুতে থাকে নিজের রুমের দিকে। মেহেরিকা? বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতি দেখছিল মেহেরিকা। মিলির ডাকে ঘোর কাটে তার। ভাবি এসো। একা একা কি করা হচ্ছে? কিছুই না। ধন্যবাদ দিতে আসলাম তোমায়। আমায়? কেন? আদিকে দিয়ে আরিফকে বোঝানোর জন্য। তোমার জন্য আদি অফিসে জয়েন করেছে, এতে আরিফে চাপ কমবে অনেকটা। আর আদি নাকি আরিফকে বলেছে সে আমায় সময় দেয় না বলে মন মরা থাকি আমি। আরিফ যখন তাকে জিজ্ঞাসা করে কি বলছে এসব, তখন তোমার নাম বলে আদি। এসব আরিফ ভাইয়া বলেছে তোমায়? কাল রাতে। আর কি? কালকে রাতটা স্পেশাল করেছে আমার জন্য। ফুল বেলুন দিয়ে রুমটা সাজিয়েছিল, আমার জন্য নতুন শাড়ি এনেছিল আর অনেক। কথাটি বলে থেমে যায় মিলি। মেহেরিকা বুঝতে পারলো সে কি বলতে চেয়েছে, কিন্তু লজ্জায় বলতে পারেনি। দুষ্টু একটা হাসি দিয়ে মেহেরিকা বলল, অনেক কি? বলো বলো। দেখ কিছু না। আচ্ছা কিচ্ছু না। শুধু আমার জন্য না, তোমার জন্য উপহার এনেছে তোমার ভাইয়া। ওমা তাই? বিছানার উপর রাখা আছে, দেখে নিও। ধন্যবাদ বলিও ভাইয়াকে। তোমাকে ধন্যবাদ, তোমার জন্য আমার সম্পর্কটা স্বাভাবিক হয়েছে। ও তাই উপহার দিয়ে ঘুষ দিচ্ছ? মেহেরিকার কথা শুনে উচ্চ শব্দে হেসে ওঠে মিলি। তার সাথে তাল মিলিয়ে সে নিজেও হেসে চলেছে। আপনি কি চাইছেন বড় ধরনের কোনো ঝামেলা করি আমি? রাজীবের কথা শুনে শান্ত গলায় কাশিম আহমেদ জবাব দেন, সব ঝামেলাই তুই করছো, আর বাকি আছে? এত কথা না বলে বলুন আমার মেহের কোথায়? তোমার মেহের? আমার মেহের। সে আর তোমার মেহের নেই? কাশিম আহমেদের কথা শুনে রাজীবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অবাক চোখে তাকিয়ে সে জিজ্ঞেস করে, কি বলছেন কি এসব? যা বলছি সত্যি বলছি, এত অবাক হওয়ার কি আছে? বিয়ের আসর ছেড়ে না
পালালে সেই দিনই তার বিয়ে হয়ে যেত, অথচ সেই দিন তুমি জানতে সপ্তবও কিছু করনি। আজ কেন এত মেহের করছো তুমি? বেঁচে আছে কি না সঠিক জানতে চাইছো? জীবিত লাশ পানে শান্তি হচ্ছে না তোমার? কি ভাবছো বেঁচে থাকলে সে এসে তোমার পথের কাটা হবে? মোটেও না। শুনে রাখো রাজীব, মেহরিকা এখন অন্য কারো স্ত্রী, আর ও সেখানেই আছে, অনেক ভালো আছে। এখন তুমি যেতে পারো, এটা আমার দোকান, বাসা নয়। কাশিম আহমেদের এতগুলো কথা হজম করতে সময় লাগে রাজীবের। তার মেহের অন্য কারো হয়ে গিয়েছে, এটা কি মানা যায়? না, কোথাও একটা ভুল হচ্ছে। আসল কাহিনী না জেনে হাল ছাড়া ঠিক হবে না, কিছুতেই না। আপন মনে কথাগুলো বলে রাজীব ঠিক করে সে রায়হানের বাসায় যাবে। তার থেকে যদি কোনো সাহায্য পাওয়া যায়। ঘড়িতে সময় সন্ধ্যা 7টা। আনিকা বসে আছে মেহেরিকার পাশে বিছানার উপর। তোর শ্বশুরবাড়ির সকলে এত ভালো রে, মনে হচ্ছে স্বাভাবিকভাবেই বিয়েটা হয়েছে। সবাইকে দাওয়াত তো দিলাম, এবার তোকে বলছি আমার বিয়েতে অবশ্যই যেতে হবে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মেহেরিকা বলল, সম্ভব না রে। কেন? ওখানে রাজীব থাকবে। তো তো ও আমাকে আদের সাথে দেখবে, কতটা খারাপ লাগবে ওর ভেবেছিস? তুইও তাকে শক্তির সাথে দেখবি? মানে? মানে রায়হান তাদের পরিবারের সকলকে দাওয়াত দিয়েছে, ওদের বাসায় এখন শক্তি আছে, বিয়েতে তাকেও নিয়ে আসবে। বিয়ে হয়েছে তাদের? রায়হানের কাছে শুনলাম সামনেই বিয়ে। তাছাড়া রাজীব ভাই তোকেও বলেছিল তিনি শক্তিকে বিয়ে করবেন, বলেননি? দেখ মেহেরিকা, এভাবে লুকোচুরি করে লাভ কি? আজ নয়তো কাল ঠিকই জানতে পারবে সবাই। আসিস প্লিজ, আমার বিয়েতে তুই থাকবি না, এটা কি করে হয় বলতো? কার বিয়ে? আদির আগে পিছনে ফিরে আনিকা। আদিকে দেখে দাঁড়িয়ে পড়ে সে, মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি মেহেরিকার হাজবেন্ড? কিন্তু আপনাকে তো চিনলাম না। আমি এর বান্ধবী, আমার বিয়ে 2 দিন পর। ওয়াও। মেহেরিকাকে দাওয়াত দিতে এসেছিলাম, কিন্তু সে যাবেই না বলছে। ভাইয়া প্লিজ নিয়ে যাবেন তাকে। কেন যাবে না? অবশ্যই যাবে, ও কিনা ওর দায়িত্ব আমার। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি। আদি ওয়াশরুমের দিকে এগুতেই আনিকা দুষ্টু হেসে মেহেরিকার উদ্দেশ্যে বলল, রাজপুত্র একটা। কে? তোর বর, রাজ কপাল তোর। তাচ্ছিল্য হাসি দিয়ে মেহেরিকা বলল, আমার আর কপাল। নিজের রুমে বসে রায়হানের সাথে বলা কথাগুলো ভাবতে থাকে রাজীব। রায়হান বলেছে মেহেরের কোনো খবর আনিকা জানে না। আসলে কি সে জানে না? কিন্তু মেহের যদি তার পরিবারের সাথে যোগাযোগ করে থাকে তাহলে আনিকার সাথেও করবে। আনিকা কি তাহলে রায়হানকে সত্যিটা বলেনি? কেন? মেহের নিষেধ করেছে? সত্যি কি তার মেহের অন্য কারো হয়ে গিয়েছে? বুকের ভেতরে চিনচিনে ব্যথা অনুভব করছে রাজীব। একটা ভুলের শাস্তি এভাবে পেতে হবে ভাবিনি সে। এমন কেন জীবনটা? সব পেয়েও হারালো, আবার পেতে পেতেও হারালো সে। আপন মনে কথাগুলো ভেবে রাজীবের চোখ ছলছল করে উঠল। আসবো? শক্তির ডাকে আঙুল দিয়ে চোখের কোণে জমে থাকা পানি মুছে রাজীব বলল, তুই আবার কেন এসেছিস? ভেতরে এসে রাজীবের মুখোমুখি দাঁড়িয়ে শক্তি জিজ্ঞেস করলো, পেয়েছো তোমার মেহেরকে? কাটা গায়ে নুনে ছিটে দিতে এসেছিস তুই? না, ওসব ছিটে ফোটা আমি দিতে আসিনি। তোমার খুশিতেই আমার খুশি। তুমি যদি মেহেরিকাকে নিয়ে সুখে থাকো, আমার চেয়ে খুশি কেউ হবে না। রাজীবকে চুপ থাকতে দেখে শক্তি আবারও বলা শুরু করলো, জানো রাজীব ভাই, সবটা জেনেও আমি পড়ে আছি কেন? মেহেরিকার সাথে যদি তোমার বিয়ে না হয়, অন্য কাউকে বিয়ে তো করবে তুমি, চিরকুমার তো থাকবে না। কারণ এই বাড়ির একমাত্র ছেলে তুমি। ফুপুর দিকে তাকিয়ে হলেও বিয়েটা তুমি করবে অন্য কাউকে। আর অন্য কেউটা যদি আমি হই, সমস্যা কি বলো? জানি মেহেরিকার জায়গা আমি নিতে পারবো না, কিন্তু ধীরে ধীরে তোমার মনে নতুন একটা জায়গা করে নিতে পারবো, এতটুকু বিশ্বাস আমার আছে। আমার তোমাদের মাঝে আসার কোনো ইচ্ছে নেই। যেদিন তোমাদের বিয়ে হয়ে যাবে, খুশি মনে মা বাবা যাকে বিয়ে করতে বলবেন করব। আসেনি আজ মামারা? না, নিষেধ করেছি আমি। কথাগুলো বলে শক্তি দরজার দিকে পা বাড়ালে রাজীবের ডাকে থেমে গিয়ে বলল, কি? মনে কষ্ট নিস না, ভালোবাসার মানুষকে কাছে না পাওয়ার যন্ত্রণায় অন্তত তুই বুঝ। সকাল 7:30। সকলে নাস্তা সেরে ড্রয়িং রুমে বসে আড্ডায় মেতে আছে। এমন সময় লাগেজ হাতে সানিয়া এসে বলল, আমি চলে যাচ্ছি। সানিয়ার এমন কাণ্ডে সকলের চোখ ছানাবড়া হয়ে যায়। মিলিয়া একগাল হাসি নিয়ে তার উদ্দেশ্যে বলল, তোমার সব জিনিসপত্র নিয়েছো? না মানে কিছু ফেলে গেলে ওটা নেওয়ার নাম করে আবার আসবে, তাই বলছিলাম আর কি। মিলির কথা শুনে আমজাদ চৌধুরী ধমকের সুরে বললেন, আহ মিলি, কখন কাকে কি বলতে হয় কিছু জানো না দেখছি। বাবার মুখে এমন কথা শুনে আরিফ বলে উঠল, দুঃখিত বাবা, আজ মিলি সঠিক মানুষকে সঠিক কথাই বলেছে।
আরিফের কথা শুনে যতটা না অবাক হয়েছে মিলি, তার চেয়েও বেশি অবাক হয়েছেন আমজাদ চৌধুরী। গম্ভীর গলায় তিনি বললেন, আরিফ, তুমি দেখছি বউ আর তারিফ শিখে গেছো। আঙ্কেল প্লিজ, আমার সাথে আপনারা তর্ক করবেন না। সানিয়ার কথা শুনে আমজাদ চৌধুরী তার পাশে গিয়ে বলল, এরশাদ এসছে, আমাকে কিছু জানায়নি। খুব তাড়াতাড়ি চলে আসবে। তুমি কোথায় যাচ্ছ এখন? বান্ধবীর বাসায়। আমার এত বড় বাড়িতে থাকতে তুমি? অনেক দিন ছিলাম আঙ্কেল, আজ আসি। এখানে আর থাকতে ইচ্ছে করছে না। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। আমজাদ চৌধুরী আর কোনো কথা না বলে এগিয়ে যায় নিজের রুমের দিকে। সানিয়ার উদ্দেশ্যে সালেহা চৌধুরী বললেন, সাবধানে যাস মা, আমি যাই তোর আঙ্কেলের কাছে। কথাটি বলে সালেহা চৌধুরীও নিজের রুমের দিকে এগিয়ে যান। বড়দের চলে যেতে দেখে মিলি বলে উঠল, এবার আসো তুমি। সানিয়ার পাশে গিয়ে মেহেরিকা তাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আমি জানি তুমি কেন চলে যাচ্ছ, তোমাকে আমি আটকাবো না, তবে একটা কথা বলবো। তুমি যদি পবিত্র মন নিয়ে সত্যিকার অর্থে ভালোবাসো, আদিকে সে তোমারই থাকবে। সানিয়া মুচকি হেসে ফিসফিস করে বলল, তার জন্য তোমায় মরতে হবে। সতীনের ঘর করার ইচ্ছে নেই আমার। মেহেরিকার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আদির পাশে গিয়ে সানিয়া বলল, ভালোবেসেছিলাম, ভালোবাসি, ভালোবাসবো। আমার ভালোবাসা যদি সত্যি হয়, তুমি একান্তই আমার হয়ে যাবে। আসি। রাত 11টা। আদি সোফায় বসে কবিতার বই পড়ছে। মিলির সাথে রান্নাঘরের কাজ সেরে এসে মেহেরিকা আদির উদ্দেশ্যে বলল, শুধু পড়লে হবে, লিখতে হবে না? কি লিখবো? কবিতা। অনেক ভালো কবিতা লেখো তুমি। একটা বই বের করো, সবার আগে আমি কিনবো। আমি বই বের করলে তুমি কিনতে হবে নাকি? নিজে উপহার দিব। কিন্তু কথা হচ্ছে, তুমি কিভাবে জানলে আমি ভালো কবিতা লিখি? না মানে আমার লেখা কোনো কবিতা তুমি পড়োনি? পড়েছিলাম, কিন্তু চুরি করে। তবে এটা বলা যাবে না। সত্যি কথা চেপে গিয়ে মেহেরিকা বলল, শুনেছি আর কি। ও, লেখা শুরু দাও, বই পড়বো তোমার। কথাটি বলেই মেহেরিকা বিছানা গোছাতে থাকে। এদিকে আদি ভাবতে থাকে, বই বের করলে বইয়ের নাম কি দিবে সে? পেয়েছি, মেহেরজান। আদির প্রথম প্রকাশিত বইয়ের নাম হবে মেহেরজান, যেখানে তার মেহেরকে উৎসর্গ করে সব কবিতা লেখা থাকবে। আপন মনে ভেবেই হেসে চলেছে আদি। এই যে মেহেরিকা ডাকে আদি বলে ওঠে, আজ সানিয়া চলে গিয়েছে। যাওয়ার সময় কি বলেছে মনে আছে? একান্ত করেই তোমাকে পেতে চায় সে। তার মানে ও তোমায় সত্যিই ভালোবাসে। একটা কথায় কি ভালোবাসা প্রমাণ হয় মেহের? হয় না। না, অপেক্ষা করো। নতুন কোন প্ল্যান করে আবার সে আসবে। কাল আনিকার গায়ে হলুদ না? শপিং মলে নিয়ে যাবো তোমায় বিকেলে। কেন? বারে, আনিকার জন্য উপহার নিবে না? তাছাড়া তোমার নিজেরও কেনাকাটা করা উচিত। বান্ধবীর বিয়ে বলে কথা। আমি যাব না। কেন? ভালো লাগছে না। আমি কিন্তু আনিকাকে কথা দিয়েছি, তোমায় নিয়ে যাব। ঘুম পাচ্ছে আমার। আর কোনো কথা না বলে লাইট বন্ধ করে মেহেরিকা শুয়ে পড়ে। আদি বুঝতে পারে না মাঝে মাঝে কি হয় এই মেয়ের। মিলি রুমে ঢুকতেই তাকে টেনে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল আরিফ। ছাড়ো আরিফ। কেন ছাড়বো? এতদিন ধরিনি বলে এত অভিমান করছো? মেহেরিকার কাছেও নালিশ দিয়েছো। আজ কেন ছাড়ো ছাড়ো বলছো? আরিফের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মিলি বলল, শাড়িটা বদলে আসি আগে। কাজ করার ফলে ঘেমে একাকার হয়ে গিয়েছি। আরিফ আবারও মিলিকে নিজের কাছে টেনে এনে বলল, আমি তো থাক না ঘাম। আরে গন্ধ লাগবে না, সুগন্ধ। আরিফের কথায় উচ্চ শব্দে হেসে উঠে মিলি। আরিফ তার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে মিলি বলল, আজ তুমি বাবার কাছে আমার হয়ে কথা বলছো? আজ তুমি যা বলছো ঠিক বলছো তাই? এমনিতে বলি না। না। আরিফের কথা শুনে তার বুকে এলো পাথরে কিল ঘুষি মারতে থাকে মিলি। তার কাণ্ড দেখে আরিফ বলে ওঠে, আজ তাহলে বউয়ের মার খেয়েই রাত কাটাতে হবে? আজ আনিকার গায়ে হলুদ। চেনা পরিচিত সকলে অনেক আগে চলে আসলেও তার বান্ধবী মেহেরিকার কোনো খবর নেই। অনেকবার ফোনও দিয়েছে সে, কিন্তু রিসিভ করেনি মেহেরিকা। তবে কি আসবে না মেহেরিকা? এসব ভেবে আনিকার মনটাই খারাপ হয়ে যায়। না, যাব না আমি, কিছুতেই না। আমি যদি যাই গায়ে হলুদে, রাজীব নিশ্চয়ই খবর পেয়ে আনিকাদের পাশে চলে আসবে। রাজীবের মুখোমুখি হওয়া আমার পক্ষে সম্ভব নয়। অনেক কষ্টে নিজেকে সামলিয়েছি আমি।
ওর মায়া ভরা মুখটা দেখে দুর্বল হয়ে যাব আমি, সামলাতে পারবো না নিজেকে। এই অভিশপ্ত জীবন থেকে দূরেই থাক রাজীব, দূরে থাক। রিংটোনের শব্দে ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে মেহেরিকা। বাবার ফোন দেখে রিসিভ করে বলে, হ্যালো বাবা। তুই কি আনিকার গায়ে হলুদে আসবি? না বাবা। সেই ভালো, আসিস না মা। যাব না, চিন্তা করো না। ফোনে লাইন কেটে কাঁদতে থাকে মেহেরিকা অঝোর ধারায়। বেস্ট ফ্রেন্ডের গায়ে হলুদে না এসে থাকতেই পারবে না মেহের। তবে তার আজ মেহেরের দেখা পাবে না, এসব ভেবে পকেট থেকে ফোন বের করে ডায়াল করে আনিকার ছোট ভাইয়ের নাম্বারে। হ্যালো অনিল, তোমাদের ওখানে মেহেরিকা এসছে? হতাশ কণ্ঠে রাজীব বলল, যদি সে আসে আমায় খবর দিতে পারবে? আচ্ছা, মনে থাকে যেন। রায়হানের বেস্ট ফ্রেন্ড হওয়ার সুবাদে আনিকার পরিবারের সকলের সাথে ভালো সম্পর্ক হয় রাজীবের। আর এই সুযোগটায় আজ সে কাজে লাগিয়েছে। এখন শুধু একটা ফোনের অপেক্ষা। অনিলের ফোন আসলেই রাজীব ছুটে যায় তার মেহেরের কাছে।